দর্শক সবাইকে আমন্ত্রণ প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। দর্শক, রোগ হলে আমরা ডাক্তারদের কাছে যাই, তাদের কাছে আমাদের রোগের প্রতিবিধান খুঁজি, কিন্তু একজন ডাক্তার যখন অসুস্থ হবেন তখন তিনি কার কাছে যাবেন? এবং বিশেষ করে বাংলাদেশের যেই বাস্তবতা, যেখানে একজন ডক্টরকে দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়, তাদের পরিবার পরিজন তাদের কাছ থেকে সময় নিয়ে রোগীদের জন্য তাদের সময় ব্যয় করতে হয়, সেরকম একটি প্রেক্ষাপটে তাদের যে মানসিক স্বাস্থ্য সেখানে কি ধরনের চ্যালেঞ্জ আসে এবং এই মানসিক স্বাস্থ্যের যে চ্যালেঞ্জ সেটা মোকাবেলায় কি করা দরকার, কখনো কখনো এটি এমন জায়গায় যেতে পারে কিনা যেখানে তারা হয়তো আত্মহননের জায়গায় পর্যন্ত চলে যেতে পারেন। এই প্রেক্ষাপটগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা ডাক্তারদের মানসিক স্বাস্থ্য এবং মানসিক যত্নের প্রসঙ্গে আজকের সুরক্ষায় প্রতিদিনে আলোচনায় ঢুকছি। এই আলোচনায় আমরা দুজন বিশেষজ্ঞকে পেয়েছি যারা আন্তর্জাতিকভাবে সমাদৃত এবং স্বীকৃত। তারা বাংলাদেশের সম্প্রতি অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান করেছেন। সেই কনফারেন্স সম্বন্ধেও আমরা অনুষ্ঠানের শেষের দিকে জানব। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতেও আমাদের অতিথিদের। আছেন ডক্টর নুরুন বেগম, তিনি সহযোগী অধ্যাপক, পেরেলম্যান স্কুল অফ মেডিসিন, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র, এবং তিনি লিড ফ্যাকাল্টি সাইকিয়াট্রিস্ট, প্ল্যানেটারি হেলথ একাডেমি। ডক্টর নুরুন বেগম, স্বাগত আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের এই অনুষ্ঠানটিকে দর্শকদের সামনে তুলে ধরবার জন্য। ধন্যবাদ। We are very fortunate to have Professor Michael Myers among us. He is Professor of Clinical Psychiatry and Behavioral Sciences Department, SUNY Downstate Health Sciences University, Brooklyn, New York, USA. Welcome to our program, Professor Thank Myers. you. I'm delighted to be here. Thank you. দর্শক, আমরা অনুষ্ঠানের ভেতরে যাওয়ার আগে বলে নিই যে প্রফেসর মাইকেল মায়ার্স, যিনি আজকে আমাদের সাথে উপস্থিত আছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন সাইকিয়াট্রিস্ট এবং তিনি একটি বই লিখেছেন যার শিরোনাম ওয়াই ফিজিশিয়ানস ডাই বাই সুইসাইড, যেখানে তিনি আলোচনা করেছেন যে ডাক্তারদের কখনো কখনো এমন পর্যায়ে চলে যেতে পারেন কিনা যে তারা আত্মহননের মাধ্যমে তাদের জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যান। আমরা সেই জায়গাগুলো আজকে আলোচনায় তুলে আনবো। আমি প্রথমে ডক্টর নুরুন বেগম আপনাকে দিয়ে শুরু করি যে এই যে ডাক্তারদের কাছে আমরা চিকিৎসার জন্য যাচ্ছি, কিন্তু তাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে রোগী হিসেবে আমরা কিন্তু প্রায়শই আমরা ভুলেই যাই যে তারাও মানুষ, তাদেরও দুঃখ বেদনা আছে। আমরা তাদের কাছে গেলে কেবল আমাদের রোগের কথাটাই সবার আগে আসে, আমাদের প্রায়োরিটিটাই সবার সামনে আসে। আসলে কী রকমের মানসিক স্বাস্থ্য সমস্যা অথবা মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ একজন ফিজিশিয়ান বা একজন ডক্টর বোধ করতে পারেন? খুব সুন্দর প্রশ্ন। আসলে আমরা যারা ডাক্তার, যেটা আপনি বলছিলেন যে ডাক্তাররাও মানুষ, এটি খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। সেটা হচ্ছে যে আমরা যারা ডাক্তার, আমরা শুধু তাদের সেবাই দিচ্ছি না, অর্থাৎ অন্যান্য মানুষের সেবাই দিচ্ছি না, আমরা আমাদের নিজের সেবাটা করছি কিনা, অর্থাৎ আমার নিজের মানসিক স্বাস্থ্যের যত্নটি নিচ্ছি কিনা, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাদের কী ধরনের সমস্যা হতে পারে, যে কোনো একজন ডাক্তার কিন্তু যেহেতু একজন মানুষ, তার একটা নর্মাল যে একটা ভালনারেবিলিটি, অর্থাৎ একজন মানুষের যে ধরনের রোগ হতে পারে একজন ডাক্তারেরও কিন্তু ঠিক একই রকমের রোগ হতে পারে। সেটা যদি মানসিক স্বাস্থ্যের কথা বলি, যে প্রিভিলেন্সটা একজন সাধারণ মানুষের থাকে, অর্থাৎ অ্যাংজাইটি বলেন, ডিপ্রেশন বলেন, ওসিডি বলেন, ইভেন বাইপোলার ইলনেস, সিজোফ্রেনিয়া, যে কোনো ইলনেসের যে প্রিভিলেন্স একজন সাধারণ মানুষের আছে, ঠিক তেমনিভাবে একজন ডাক্তারেরও কিন্তু সেই প্রিভিলেন্স রেটেই আছে। পাশাপাশি তাদের কিছু অ্যাডেড কিছু রিস্ক ফ্যাক্টর থাকতে পারে একজন ডাক্তারদের। সেটা কেমন হতে পারে? অর্থাৎ তাদের যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমাদের ডাক্তারদের লং আওয়ার্স কাজ করার জন্য যে ফিজিশিয়ান বার্ন আউট, এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি, বিশেষ করে কোভিড প্যান্ডেমিকের সময়ও, যে ফিজিশিয়ান বার্ন আউটটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর, যেটা তাদেরকে মেন্টাল হেলথের বিভিন্ন যেমন ডিপ্রেশন বলেন, অ্যাংজাইটি বলেন, ইভেন সাম আদার ওসিডি সিমটমস, সেটা কিন্তু তাদের মাঝে মাত্রাতিরিক্তভাবে দেখা দিতে পারে। এখন এই ফিজিশিয়ান বার্ন আউটটা কেন হবে? যে আমরা কেন আমার কাজ এবং আমাদের পারিবারিক সময়টাকে আমরা ভাগ করে নিতে পারছি না?
যদি আমরা সেটা না করতে পারি, অর্থাৎ ইফ উই ক্যান নট সেপারেট যে হাউ লং উই আর ওয়ার্কিং ফর আওয়ার জব অ্যান্ড হাউ মাচ উই আর গিভিং টাইম টু আওয়ার ফ্যামিলি, আওয়ার চিলড্রেন, এই ব্যালেন্সটুকু যদি আমরা করতে না পারি তাহলে এই বার্ন আউটটা কিন্তু অনেক বেশি বেড়ে যেতে পারে। পাশাপাশি অনেক সময় দেখা যায় ফিজিশিয়ানরা, আমরা জানি যেমন কোভিডের সময় হয়েছিল, অনেক পিটিএসডি সিমটমও ভুগেছিল। কারণ কি, যেমন তারা অনেক মৃত্যু দেখে, যেটা হয়েছিল আমাদের ডক্টর লর্না ব্র্যান, আমরা তার কথা জানি, তিনি নিউ ইয়র্কে সুইসাইড করেছিলেন, যিনি আইসিইউতে বা অনেক পেশেন্ট দেখেছিলেন, হ্যাঁ, এবং তার এই যে একটা ট্রমা হয়েছিল যে সো মেনি পিপল আর ডাইং, রাইট, এই ট্রমা থেকে শি কমিটেড সুইসাইড ডিউরিং দ্য বিগিনিং অফ দ্য প্যান্ডেমিক। সেই ট্রমাটা কিন্তু যে কোনো ডাক্তারেরই থাকতে পারে যে কোনো সময়ে, ইভেন পোস্ট প্যান্ডেমিক ওয়ার্ল্ডেও, রাইট। যখন কোনো একটা মৃত্যু আপনি দেখেছেন একজন ডাক্তার হিসেবে, সেটা যদি আপনাকে পার্সোনালি এফেক্ট করে, ইট ক্যান অ্যাকচুয়ালি লাস্ট লঙ্গার ইন ইউর মাইন্ড, রাইট। তাহলে তার কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর থেকেই যাচ্ছে যে সে কখন সেই ট্রমাটা তাকে কিভাবে এফেক্ট করছে, এবং সেটা যদি সে অনেক বেশি দেখে, দ্যাট ক্যান হ্যাভ এ লং লাস্টিং এফেক্ট। তাহলে তারা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর, যেটা পিটিএসডির দিকে যেতে পারে। পাশাপাশি আরেকটা সাইকোসোশ্যাল ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে যে আমরা যে বলছিলাম যে ফিজিশিয়ান বার্ন আউটটা, অর্থাৎ আমি যদি ব্যালেন্স করতে না পারি বিটুইন মাই ওয়ার্ক লাইফ অ্যান্ড ফ্যামিলি লাইফ, এটা কিন্তু কি হচ্ছে, এটা কিন্তু তাদের ফ্যামিলি লাইফ, অর্থাৎ তার রিলেশনশিপ উইথ দেয়ার ওয়াইফ, উইথ দেয়ার ফ্যামিলি মেম্বার্স, উইথ দেয়ার প্যারেন্টস, ইভেন উইথ দেয়ার কিডস, এটা কিন্তু এফেক্ট হচ্ছে। আর যখন দেখবেন যে আপনার রিলেশনশিপটা ভালো নাই, সেটা আপনার ফ্যামিলিতে হোক অথবা আপনার পরিবারে হোক, তাহলে কিন্তু এটা ডেফিনেটলি তার মেন্টাল হেলথ এফেক্ট করবে। আমি কয়েকদিন আগে বলছিলাম যে হার্ভার্ডের যেটি একটা অলমোস্ট লাইক 75 ইয়ার্সের স্টাডি হয়েছিল, সেখানে ওরা দেখার চেষ্টা করেছে যে মানুষের কোন ইম্পর্টেন্ট কারণে মানুষের লঙ্গার লাইফ লিড করে এবং হ্যাপিয়ার লাইফ লিড করে। সেখানে যেটা ইম্পর্টেন্ট কারণ পেয়েছিল ওরা, সেটা হচ্ছে যে তাদের একটা মিনিংফুল রিলেশনশিপ আছে কিনা, হাউ দে আর হ্যাপি ইন দেয়ার রিলেশনশিপ, রাইট। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা। তো এই ফিজিশিয়ান বার্ন আউটের জন্য সেটা তাদের এফেক্টেড হতে পারে, এবং সেটা তাদের ফিজিক্যাল হেলথেও যেমন এফেক্ট করতে পারে, মেন্টাল হেলথও তাদের এফেক্ট করতে পারে। অনেক ধন্যবাদ ডক্টর নুরুন বেগম চমৎকারভাবে বিষয়গুলো তুলে ধরার জন্য। প্রফেসর মাইকেল মায়ার্স, কামিং ব্যাক টু ইউ, you have written this very important book, Why Physicians Die by Suicide. We'll come to this point because suicide is definitely like really at the end and the extreme level of the stress that they can feel. That's right. But do you think that because of the profession that doctors choose in their life, do they feel extra pressure on their shoulder that they have to be okay, they have to always be expressive about their mental wellness, etc. They cannot show the other side of their life. Is there any extra pressure on the doctors or the physicians, and does it have any impact on their mental health? Right. Thank you for the question. You're absolutely right. In many ways, of course, you know, we're like everybody else, but because of our call to medicine and our wish to help others, and a sense of responsibility, and commitment to our patients and our students, if we're teachers and things like that, we obviously take our work very, very seriously. And in that process, it makes it hard for us if and when we begin to feel not quite our usual self. Many of us just try to push through it and just keep working hard and perhaps, you know, try to rest and to do some exercise, but yet there's this sense of looking after others. Now, and that's just our professional lives. We have our personal lives as well, you know, that we take seriously. And so that's really one of the factors. The other thing is it's very hard for doctors to ask for help, because sometimes it's within us that there's such a medical culture of being strong. And you know, not it's, I mean, it's odd in one way that we're not like other people, but yet we are. Yeah, exactly. And so it's hard to reach out for help, and then sometimes help is not always available when and if we have a doctor who will look after us, and that sometimes they're a little bit nervous looking after us. And if they don't have a lot of experience looking after other doctors, they may tend to kind of minimize
the way we're feeling. And if it isn't too badly, then that's okay. It will be reassured. But if we've got something quite serious going on, like unrecognized depression, or maybe PTSD, or a problem with alcohol or other drugs, then it's very important that we, have a correct diagnosis, and the proper treatment that would be given to all people. And the third thing with all of this that also puts us at risk is that we, because of our training and study, if somebody's a doctor feeling quite suicidal, they begin to think how they could end their life without telling anyone. And because of our knowledge of chemistry, toxicology, and if we've looked after other patients who have died, then we kind of know how to kill ourselves, which is very risky in a sense. And obviously, if a doctor then recognizes that and says, "Look, I shouldn't be thinking like this. I've got to go talk to someone," then that's wonderful that they, have made that step and they're prepared to do that. So, I'll just mention a fourth one, which does have to do with what we call protective factors in our lives. When we're assessing someone for suicide, the so-called protective factors are the things that keep us safe. And so it would be supports, for instance, like if we have a family, a spouse, children, parents, grandparents, where we feel a sense of belonging and love, that helps a lot. If we have faith, a particular religion that we find comforting and gives us solace. Excuse me, other thing, sorry. Yes, please. I'll just take a little thing. Another thing, sorry. Another thing would be if we don't have habits that are self-destructive, like drinking a lot of alcohol or things that could also put us at risk. And so those things can help us a lot. But one thing I do want to say, though, that even in deeply religious people, where they say, "Look, I don't believe in suicide, my faith," this sort of thing. Sadly, sometimes when the illness is so severe and the individual feels so forlorn, they feel, in a sense, that they are there's such a burden on their family or on society that it's better if they kill themselves. And that's very dangerous. And individuals like that, need what we call aggressive treatment because they feel so hopeless. And so individuals like that, if we treat them in the hospital, we make sure they're safe and that they can't harm themselves, because our treatments will work and they will get better. Okay. Thank you so much, Professor Myers, for summarizing all the prospective causes of suicides amongst physicians. So we will go for a short break, but before that I will try to summarize what you said in Bengali for our audience. দর্শক, প্রফেসর মায়ার্স খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বললেন এখানে। অনেক 4টি গুরুত্বপূর্ণ কারণ তিনি বলেছেন, যে কারণে আমাদের যারা চিকিৎসক আছেন তাদের ভেতরে মানসিক চাপ এতটাই গভীর হতে পারে যে তারা শেষ পর্যন্ত আত্মহত্যার মতো সিদ্ধান্তও কিন্তু নিতে পারেন। এবং ডক্টর নুরুন কিন্তু বলেছিলেন যে কোভিডের সময় আমরা দেখেছি যে অনেক ডাক্তারই কিন্তু আত্মহত্যা করেছেন। মৃত্যুর যে যন্ত্রণা যেটা তাদের সামনে দেখেছেন, সেই যন্ত্রণাটা তারা নিজেদের যে এক্সপার্টিজ তার সাথে মিলিয়ে কিন্তু তারা সহ্য করতে পারেননি। প্রফেসর মায়ার্স যেটি বললেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ডক্টরদের ক্ষেত্রে তাদের প্রত্যেকেরই মানুষ হিসেবে যে মানসিক চাপগুলো থাকে, সেটা তাদের প্রফেশনাল কারণে হোক অথবা তারা মানুষের যে সাফারিংস যেটা দেখছেন, রোগীদের যে যন্ত্রণা দেখছেন সেটা থেকে হোক, এই জায়গা থেকে তাদেরকে বেঁচে থাকতে হলে তাদের একটি সাপোর্ট সিস্টেম দরকার। যেমন সেটি পরিবার থেকে আসতে পারে, বন্ধুবান্ধবদের থেকে আসতে পারে, সমাজ থেকে আসতে পারে। এবং এই সাপোর্ট সিস্টেম যদি না থাকে তাহলে কিন্তু ডাক্তারদের শেষ পর্যন্ত আরও অনেক করুণ পরিণতির দিকে যেতে হয়। আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে আরও কথা বলবো। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি সুরক্ষায় প্রতিদিনে। দর্শক, আমরা আবার ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিনে। আমরা কথা বলছি চিকিৎসকদের মানসিক স্বাস্থ্য এই প্রসঙ্গে। ফিরে আসছি ডক্টর নিরুন বেগম আপনার কাছে। প্রফেসর মায়ার্স যখন কথা বলছিলেন
খুবই বিস্ময়কর একটি পয়েন্ট তার কথা এসেছে, সেটি হচ্ছে ডক্টররা কখনো কখনো চিকিৎসার জন্য যে সাহায্য দরকার সেটি নিতে পারেন না। There is stigma associated with their taking help for doctors. এই বিষয়টি খুবই সারপ্রাইজিং আসলে কেন একজন ডক্টর তার মানসিক স্বাস্থ্য অথবা অন্যান্য স্বাস্থ্যের ক্ষেত্রে সহযোগিতা নিতে কিছুটা কুণ্ঠাবোধ করেন, বাধাগুলো কোথায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডাক্তার হিসাবে আমার মনে হয় যে যখন আমরা রোগীদের সেবা করি, নিজেদেরকে আমাদের মনে করি যে আমরা অনেক স্ট্রং একটা পার্সন। বিশেষ করে যেমন কেউ হার্ট সার্জন আছে, কেউ ব্রেন সার্জন আছে, তারা মনে করে যে দে আর রিয়েলি স্ট্রং পার্সন ইন দ্য কমিউনিটি, রাইট? তো এই যে একটা সবসময় একটা স্ট্রং ফেস, একটা ব্রেভ লুক ইন দ্য কমিউনিটি, এটা তারা কখনো লুজ করতে চায় না। এখন আমরা যে স্টিগমার কথা বলি, সেই স্টিগমা আসলে মোস্টলি রিলেটেড টু মেন্টাল হেলথ। এই প্রেক্ষাপটে যেহেতু আমরা সুইসাইড নিয়ে কথা বলছি বা ফিজিশিয়ানের মেন্টাল হেলথ নিয়ে কথা বলছি, ডাক্তাররা যদি তাদের ডায়াবেটিস হয় বা তাদের যদি একটু কোলেস্টেরল বেশি হয়, দে উইল সিক হেল্প সাথেই হয়তো বা, কারণ তারা সব নাম্বারগুলো জানে। কিন্তু তাদের যদি মেন্টাল হেলথের কোনো একটা ক্রাইসিস যায়, সেটা খুব আনলাইকলি যে তারা তখন একজন প্রফেশনালের হেল্পটা নেবে। কারণটা কি? সেই মেন্টাল হেলথের স্টিগমা। আমরা মেন্টাল হেলথের স্টিগমা নিয়ে যখন কথা বলি, শুধু জেনারেল পপুলেশনে না, সেটা কিন্তু ডাক্তারদের মাঝে আমি মনে করি আরেকটু বেশি হয়তো বা। হ্যাঁ, সেখানে তাদের যেমন একটা ভাবনা তাদের মাঝে কাজ করে যে আমি ডাক্তার, আমি যদি এখন একজন মানসিক রোগীর কাছে যাই চিকিৎসা নিতে, তার দুটো ক্ষতি হতে পারে। একটা হচ্ছে তার যে একটা স্ট্রং পার্সোনালিটি, সেটা তার ফ্যামিলিতে, তার সোসাইটিতে সেটা একটু কমে আসছে। পাশাপাশি সে কিন্তু এটাও ভাবে যে আমার তো মনে হয় রোগীও আসবে না আমার কাছে যদি এরা কখনো জেনে যায় যে আমি একজন সাইকিয়াট্রিস্টের কাছে চিকিৎসা নিয়েছি। তো এই স্টিগমাটা কিন্তু তাদেরকে অনেক বেশি তাদেরকে প্রিভেন্ট করছে টু সিক হেল্প। দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে যে তার নিজস্ব তার যে একটা স্ট্রং একটা পার্সোনালিটি, সেটা তারা লুজ করছে, সেটা তারা ভাবছে যে ঝুঁকি তার আছে, হ্যাঁ, তার অনেকগুলো ঝুঁকি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং তার হয়তোবা রোগী কমে যাবে, তার কলিগদের কাছে তার হয়তোবা একটু সম্মান কমে যাবে, তার ফ্যামিলিতে সবাই বলবে হয়তোবা, আমি যদি বাংলা ভাষায় বলি যে ও তো ডাক্তার, ও নিজেই যাচ্ছে মানসিক ডাক্তারের কাছে সাহায্য নিতে। এই যে একটা স্টিগমা অ্যাসোসিয়েটেড ইন দ্য সোসাইটি, এটা কিন্তু তাদেরকে ভীষণভাবে একটা অবস্ট্যাকলস তৈরি করছে, বিরত রাখছে সাহায্য গ্রহণ করার জন্য। আমি বলবো যে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমার ডাক্তারদের আজকে যেটা আমরা মেসেজ দিতে চাই যে আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে, আপনি সেটার জন্য আপনি সাহায্য নিতে চান, এবং ডাক্তার হিসেবে আপনি জানেন মানসিক স্বাস্থ্যটা কতটা ইম্পর্টেন্ট আপনার জন্য, তাহলে সেটাই আপনি আপনার সাহায্যটুকু নিন। এই স্টিগমার কারণে বিরত থাকবেন না। অনেক ধন্যবাদ ডক্টর নুরুন বেগম। প্রফেসর মাইকেল মায়ার্স, so if this is the case that doctors they have even stronger stigma in some cases, it was very surprising, and in your book you have written that. So what's the way out if we want to help the doctors, or if the doctor wants to actually help themselves? What are the things they can do, where they can go, and how the society need to rethink about the whole issue so that actually the doctors can be better prepared and better they can provide better help to the patients. I love all your questions. So let me start with the doctor himself or herself, where they can help themselves without really going for help. One thing is just sort of basic self-care, which we now call self-compassion. Okay. And for many doctors that sounds selfish or self-centered, but it's not. What it's got to do with treating ourselves with the same degree of love or care or respect as we treat our patients. So in other words, to take care of ourselves, and those are the basic things, like not to try to work too hard, try to rest, try to get exercise, nutritious diet, be very careful with recreational things, et cetera, et cetera. Have friends, have a life outside of medicine. And those things can be very, very helpful. Other things too that are spiritual, like yoga, meditation, religious observance, things like that.
that can really help a lot of people, and it can change their attitude too, because then they feel that their life is more balanced. Okay. The next step then, but wonder says, yeah, I tried all of that, but I'm not really feeling much better. So that's when, now in this country, and I would imagine others too, the primary care physicians are the ones often that you would go to first, the GP, the FP. And if that is somebody who's got, I would say, like a working knowledge of general psychiatry, hopefully that individual will recognize that maybe this is somebody then who's going to require some medication for anxiety, for depression, for sleep, things like that, that maybe if they can't prescribe, then referral to a psychiatrist who could do that. But the other thing is what we call psychotherapy. And there are many different kinds, but I would say that probably the two that are most helpful are what we call supportive psychotherapy, which is really that, just the support of someone who believes in you, cares for you, feels hopeful that you can get through this. And the other one is what we call CBT, cognitive behavior therapy, which can help so much with repetitive worries that individuals are having, or if they have post-traumatic stress disorder, things like that, and also with circular thoughts about depression. CBT can also be very helpful. And another thing would be if the physician is suffering from overuse of alcohol or drugs that they're taking, that they've prescribed, things like that, then the services of individuals trained in that can also be very helpful, because they may meet, what we call specific treatment that they have to stop completely, et cetera, et cetera. And now the next step then is another question that you asked. I think you were saying, so how can maybe we as a society? Exactly. And that's why I think this program is so important that you're doing, that the take-home message is, look, doctors are human too, and we value our doctors, and so we want to keep them well. Exactly. When you lose a doctor, of course, it's heartbreaking, but it's also a huge loss of medical personnel, somebody who's had years of training and experience, et cetera, et cetera. And this is why for this book, I interviewed patients of doctors who had died by suicide. And the patients felt horrible. And even though they had nothing to do with the doctor's death by suicide, they worried that, was I too difficult a patient? I noticed that she seemed a little off the last time I saw her. Should I have said something? But, she's not my friend, I'm her patient. They didn't know. So afterwards, they just feel so sad. And of course, a loss of their doctor. And so this is why now even some patients will actually just say, how are you doing, doctor? Exactly. You're taking care of yourself. I know you have a new baby. I hope that you're, trying to balance your, things like that can really, really help a lot. Thank you so much, Professor Meyer. I was also very, very intrigued to see the one point that you have included in your book, in the table of contents, how patients can help. So it means as a patient, we can also help our doctors to feel better, to be better mentally, so that they can also provide better health to us. Because it's true. They do provide better health care. Exactly. Thank you. Could I just, one quick thing about stigma. One thing I've noticed in doctors, that many of them, as they begin to feel better, my patients, they feel less stigma, because they realize, I've just been ill, and now I'm feeling kind of normal again. Exactly. And so many of them will actually talk openly about that. And they can be the best educators for our medical students, for the younger doctors, for their colleagues. And there is a movement, it's throughout the world now, called the lived experience movement. And that's the subject of my next book, which is coming out this fall. And it's called Lived Experience in Physicians, How Their Stories Offer Clinical Guidance. So meaning that these are doctors who have decided to publish their story, their narrative. And I can't tell you how much that helps the reader, especially in other doctors who's kind of suffering. They said, wow, I guess I'm not the only one. Exactly. Maybe if I get some help,
I too can feel better. Yeah, exactly. And I think in that story and in that book, if some of the really renowned doctors, if we also listen from them their stories, then I think the younger doctors, the upcoming doctors, will be very encouraged. Younger doctors are doing it more. Exactly. Yes. Yeah. Thank you so much, Professor Myers. আমরা একটু ছোট্ট একটি বিরতি নিয়ে এসে তারপর আবার বাকি আলোচনায় যাচ্ছি। So we're taking a short break. দর্শক, সুরক্ষায় প্রতিদিনের সময় হলো ছোট্ট আরেকটি বিরতির। প্রফেসর মায়ার্স যেটি বললেন যে একজন ডক্টরকে যদি আমরা ভালো রাখতে পারি তাহলে তিনি আমাদেরকে ভালো সেবা দেবেন এবং সেখানে আমাদের প্রত্যেকের কিন্তু দায়িত্ব আছে। আমরা সেই দায়িত্বগুলো সম্বন্ধে জানবো। ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি আবার। দর্শক, আবার ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিনে। কথা বলছি চিকিৎসকদের মানসিক স্বাস্থ্য এবং যত্ন এই প্রসঙ্গে। ডক্টর নুরুন বেগম, আপনার কাছে ফিরছি। প্রফেসর মায়ার্স খুব সুন্দর করে বলেছেন যে কার কি ভূমিকা আছে একজন ডাক্তারের মানসিক স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে। একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে কিন্তু যারা প্রশাসক হিসেবে বা প্রশাসনে যারা কাজ করেন, একটি হসপিটালের প্রশাসন হোক, একটি মেডিকেল কলেজের প্রশাসন হোক, তারাও কিন্তু তাদের যেই অংশীজন ডাক্তার, তাদের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের কাছ থেকে কি প্রত্যাশা যেটি ডাক্তারদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য ভূমিকা রাখতে পারে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা ডাক্তারদের মানসিক স্বাস্থ্য নিয়ে যখন কথা বলি, আমি মনে করি যে এখানে 4টি ফ্যাক্টর কাজ করে। ডক্টর মায়ার্স টাচ বেস করেছেন, সেটি হচ্ছে যে সেলফ কেয়ার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং সবার প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে পেশেন্ট কীভাবে হেল্প করে সেই ব্যাপারটিও ডক্টর মায়ার্স উল্লেখ করেছেন। পাশাপাশি আর দুটো বিষয় আমি জাস্ট খুব সংক্ষেপে বলতে চাই। সেটা হচ্ছে যেটি আপনি বলেছেন, সেটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট বা প্রশাসনিক সহায়তা, এবং 4 নম্বর সেটি হচ্ছে ফ্যামিলি এবং সোশ্যাল সাপোর্ট। প্রশাসনিক সহায়তাটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে, এবং আমি বলবো যে বাহিরের দেশেও। একজন ডাক্তারের নিডটা কি, সে কীরকম স্ক্যাজুলে আছে, সে কি লং আওয়ার্স করছে কিনা, সে কি মোর দেন 8 আওয়ার্স বা এটা কি অলমোস্ট 24 আওয়ার্সের বেশি হচ্ছে কিনা, তার আওয়ার্সের দিকে গুরুত্বপূর্ণ একটা নজর রাখা, যাতে করে সে বার্ন আউট হয়ে না পড়ে। তার যদি কোনো ফ্যামিলি নিড থাকে যে তার কখন ছুটি লাগছে, কেন ছুটি লাগছে, তার প্রতি সেই সাপোর্টটুকু দেওয়া, যাতে করে একজন ডাক্তার তার কাজের পাশাপাশি এনাফ সময় তাকে দিতে পারে ফ্যামিলিতে এবং তার পরিবার পরিজনের জন্য। এবং একটা ওপেন কমিউনিকেশন রাখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ডাক্তার তাদের সাথে প্রশাসনের একটা ওপেন কমিউনিকেশন যেন থাকে, তারা যাতে ওপেনলি বলতে পারে এটা আমার নিড এবং এইভাবে যদি হয় তাহলে এটা আমাকে সহায়তা করবে। আর পাশাপাশি ফ্যামিলি সাপোর্ট তো থাকতেই হবে এবং সেটি যেন সবসময় থাকে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধন্যবাদ ডক্টর নুরুন বেগম। Professor Myers, the reason why you are here and visited Bangladesh is this conference that happened for almost 7 days, I can say. It's PHA Global Summit 2024. The theme was Advancing Healthcare Together. And PHA's Planetary Health Academy, which is also a sponsor of this program. So the session where you attended, it was Advancing Global Mental Health in the Low Resource Setting, Myth and Reality. Dr. Nurun, you were the chairpersons of the session and you were the guest speaker, and the topic was Efforts to Prevent Physician Suicide. We all have a role to play. What was your experience in this conference? Was it completely a new topic to the audience, or what was the response from the audience to your talk, and what's your overall evaluation of this summit that you attended? Well, overall, first of all, let me start with saying how honored I am to be invited to participate in this conference, and to my colleague and dear friend, Dr. Begum. It's really just been wonderful, the whole experience. The thing I've loved about the conference is that it spans all of medicine. Yeah. And so it wasn't just psychiatry, and I was able to sit in on some other sessions yesterday, which were very well attended, very well presented. And our particular session was very rich, very wide-ranging, robust. What I also liked about it is that we heard from many psychiatrists here in the country of Bangladesh. Yeah. And so it wasn't just us foreign speakers. A lot of interaction between and among us. It felt very collaborative, and the way that it should be, that if there are any things that we can offer, and hopefully this will be the beginning or more of
of continued dialogue and learning both ways and improving mental health care for the entire country and that. And so, yesterday was when it was, and it was really a wonderful experience. So I hope that you will continue this connection here and probably will be more. Absolutely, I hope so too. Yes. We will be very honored to have you here, and with the experience and especially the topic that you are working on is very much needed here too. খুব সংক্ষেপে ডক্টর নুরুন বেগম, যে বাংলাদেশে এই যে সাইকিয়াট্রি অথবা এই যে সাবজেক্টগুলোর এটার বিস্তৃতির ক্ষেত্রে আর কোন জায়গায় আমাদের একটু কাজ করা দরকার, বেশি করে নজর দেওয়া দরকার, খুব ছোট করে? হ্যাঁ, আসলে প্ল্যানেটরি হেলথ একাডেমিয়া যে এই যে বড় একটি মানে গ্লোবাল সামিট করেছে, এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট গ্লোবাল সামিট আমাদের ইভেন সাউথ ইস্ট এশিয়াতে। তো সাইকিয়াট্রি, যেহেতু আমি লিড সাইকিয়াট্রিস্ট ফ্রম প্ল্যানেটরি হেলথ একাডেমিয়া, আমি যেটা মনে করি যে যেখানে আমাদের রিয়েলি রোল প্লে করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সাইকিয়াট্রি এখন অনেক অ্যাডভান্স হচ্ছে। দেয়ার আর লট অফ এনথুজিয়াজম ইভেন ইন দ্য পেশেন্ট পপুলেশন, ইভেন ইন দ্য ডক্টরস কমিউনিটি অ্যাজ ওয়েল। বাট যে জায়গাটাতে আমাদের কাজ করতে হবে যে সাইকিয়াট্রির অনেকগুলো সাব স্পেশালিটি আছে যেটা আমরা বাইরের দেশে দেখি বা যুক্তরাষ্ট্রে দেখি, সেই সব সাব স্পেশালিটিতে যাতে আমরা বাংলাদেশেও সেগুলোকে এনরিচ করতে পারি। যেমন গতকালের গ্লোবাল সামিটে আমি চেষ্টা করেছি জিরিয়াট্রিক সাইকিয়াট্রিস্ট ফ্রম ইউএসএ থেকে প্রেজেন্ট করার জন্য এবং ফরেন্সিক সাইকিয়াট্রিস্ট ফ্রম ইউকে থেকে প্রেজেন্ট করার জন্য। যেমন কনসাল্ট সাইকিয়াট্রি আছে যেটি এখনও বাংলাদেশে ডেভেলপ হয়নি। তো আসলে আমাদের কোনো মানে ট্রেনিংই নেই। আমাদের জিরিয়াট্রিক সাইকিয়াট্রিস্ট, কনসাল্ট সাইকিয়াট্রিস্ট, ফরেন্সিক সাইকিয়াট্রিগুলোতে কোনো ট্রেনিংই নেই। এই জায়গাগুলোতে আমাদের অবশ্যই আমাদের অনেক কাজ করার প্রয়োজন আছে। এবং সেই জায়গাতে আপনারা যেই পার্টিসিপেশন করছেন, কোলাবোরেশন আনছেন, প্রফেসর মার্সের মতো বিশেষজ্ঞরা আসছেন, এটি নিশ্চয়ই হেল্প করবে। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। মেনি থ্যাঙ্কস প্রফেসর মায়ার্স, এন্ড ধন্যবাদ নুরুন, আপনার অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের এই বিশেষ আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমি, যেটি আমাদের এই অনুষ্ঠানটি স্পন্সর করছে, আমাদেরকে দীর্ঘদিন ধরে সাপোর্ট করছে। তাদের উদ্যোগে যে গ্লোবাল সামিট হলো, সেখানে প্রফেসর মায়ার্স এসেছিলেন, ডক্টর নুরুন এসেছেন, এবং তাদের কারণেই আমরা আজকের মতো আজকে যে আলোচনাটি করলাম চিকিৎসকদের মানসিক স্বাস্থ্য, সেরকম একটি সমৃদ্ধ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। আমরা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। সবশেষ যে বার্তাটি দিয়ে শেষ করব সেটি হচ্ছে, চিকিৎসক আমাদের আত্মীয়, আমাদের কেউ মা, কেউ বাবা, কেউ ভাই বোন, তাদের ভালো রাখাটা আমাদের সকলের দায়িত্ব। আমরা যত বেশি তাদেরকে সাপোর্ট করব, তাদের কাছ থেকে আমরা সাপোর্ট চাই এবং তারা সেটা দেন, কিন্তু আমাদেরও দায়িত্ব আছে সমাজ এবং পরিবারের অংশ হিসেবে তাদের পাশে দাঁড়ানোর। সেটি আমরা মাথায় রাখবো এবং তার মাধ্যমেই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা একটি সুখী সমৃদ্ধ দেশ এবং পৃথিবী উপহার দেব। এই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষায় প্রতিদিন।